What is CVA? So CVA is rapid onset neurological dysfunction of vascular origin. This is important. So it should be rapid onset, not slow onset. Rapid onset neurological dysfunction of vascular origin. Neurological dysfunction means what may be the symptoms? Weakness, slurring of speech, even seizure, aphasia. These are common symptoms. There are a lot of symptoms. These are the common symptoms. Okay. And it should be vascular origin. Vascular origin. Okay. Vascular origin means cause is vascular. Either there is thrombosis or there is hemorrhage due to rupture of vessel. হতে পারে। তাহলে সিবিএ তাহলে আমরা দুভাবে ভাগ করতে পারি সিবিএ কে, তাই না? একটা হচ্ছে ইসকেমিক সিবিএ, একটা হচ্ছে হেমোরেজিক সিবিএ। Hemorrhagic CVA, ischemic CVA and hemorrhagic CVA. Okay. So classification of CVA broadly classified into two groups. Okay. One is ischemic and another is hemorrhagic, and there is also another class, it is called venous origin. Venous, it is around 1% of total stroke. Okay. Cerebral venous thrombosis, thrombosis of superior sagittal sinus, তোমরা পড়বে পরে, ঠিক আছে, সেটা একটা কজ। সো ইসকেমিক হলো, হেমোরেজিক হলো, ঠিক আছে। ইসকেমিক কি টাইপ হতে পারে? due to an problem in anterior circulation. তোমরা জানো anterior circulation, posterior circulation পড়েছো না? So anterior circulation stroke and posterior circulation stroke. Anterior circulation stroke and posterior circulation stroke. এটাকে ফার্দার ডিভাইড করা হয় টোটাল anterior circulation stroke, partial anterior circulation stroke and lacunar stroke. Lacunar stroke. So tax, pax and lax. আর এটা হচ্ছে পক্স, তাই তো? ট্যাক্স, প্যাক্স, ল্যাক্স, পক্স, খুব ইজি রিমেম্বার। ঠিক। হেমোরেজিক স্ট্রোক কি টাইপ হতে পারে? এটা হচ্ছে ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ, ICH, আর ইন্ট্রাপ্যারেনকাইমাল হেমারেজ, ঠিক আছে? আর একটা হয় সাবঅ্যারাকনয়েড হেমারেজ, তাই তো? সাবঅ্যারাকনয়েড হেমারেজ নাম শুনেছো? ব্লিডিং ইনটু দ্য সাবঅ্যারাকনয়েড স্পেস, সাবঅ্যারাকনয়েড হতে পারে। সো এটা ওভারঅল এটা হলো টাইপস অফ স্ট্রোক। আচ্ছা, ইসকেমিক স্ট্রোক around 85% of all stroke, it is around 15% and it is less than 1%, very rare. তার মানে কি বোঝা গেল তোমাদেরকে? ব্লাড সাপ্লাই অফ ব্রেন জানতে হবে। And what are the arteries supplying the brain? What are the arteries? The source of blood for the brain.
হলো? There are mainly two inputs, mainly two types of inputs. কি হয়? There are two ICA, তাই না? Internal carotid artery. Behind থেকে কি আসবে? দুটো ভার্টিব্রাল আর্টারি। তাহলে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট থেকে যাচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর পোস্টেরিয়র থেকে ভার্টিব্রাল আর্টারি। তাহলে এরা গিয়ে নিশ্চয়ই কিছু একটা করবে ব্লাড সাপ্লাইয়ের জন্য, একটা কমিউনিকেশন তৈরি করবে, তাই না? সেটাকে কি বলা হয়? সার্কেল অফ উইলিস। পড়েছো না সার্কেল অফ উইলিস? মনে আছে? So internal carotid artery অ্যানাটমিতে ভালো করে পড়ে নিও, ঠিক আছে? সো অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, anterior communicating artery, posterior cerebral artery, posterior communicating artery, ঠিক আছে? It is continued as middle cerebral artery. আচ্ছা, এটা হচ্ছে vertebral artery, আর এটা হয়ে যাবে basilar artery, তাই না? এরকম একটা ছিল মোটামুটি, তাই তো? তাহলে এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, জানতে হবে, ঠিক আছে? যদি সিবিএ পড়ছো সেই রিলেটেড, হ্যাঁ, জানলে তো অনেক কিছু জানতে হবে। মানে এইখানে কি কি ইম্পর্টেন্স সার্কেল অফ উইলিস থেকে। তার মানে একটা বললাম তোমাকে, দেখো হেমোরেজিক সিবিএ তে বললাম সাব অ্যারাকনয়েড হেমারেজ, তাই না? তাহলে সাব অ্যারাকনয়েড হেমারেজ কেন হয়? ডিউ টু রাপচার অফ দ্য ভেসেল। তো এমনি তো কমনলি ভেসেল রাপচার হবে না, তাই না? নিশ্চয়ই কিছু প্রবলেম হয়েছে, তার জন্য রাপচার হয়েছে, সেটা হচ্ছে অ্যানিউরিজম। তো সাব অ্যারাকনয়েড হেমারেজ যখন তোমরা পড়বে, তখন ওয়ান ইম্পর্টেন্ট কজ ইজ অ্যানিউরিজম। তাহলে এখান থেকে কোশ্চেন করে, হোয়াট আর দ্য কমন সাইটস ফর অ্যানিউরিজম? এক নম্বর হচ্ছে এইখানে হতে পারে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, ঠিক আছে? অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি আর অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি আর অ্যান্টেরিয়র আর্টারি যে কানেকশন, এই জায়গাগুলোতে বেশি অ্যানিউরিজম হয়। এই বেসিলার আর্টারিতে হতে পারে, ভার্টিব্রাল আর্টারিতেও হতে পারে, এই পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এখানে কিন্তু অ্যানিউরিজম হতে পারে। সো দিস আর দ্য কমন সাইটস ফর অ্যানিউরিজম, ঠিক আছে? চলো অ্যানাটমি ফিজিওলজি কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, আরেকটা এখান থেকে কোশ্চেন আসে তোমাদের, নতুন শর্ট নোট বলতে পারো, তোমরা শুনেছো নাম হয়তো, মোয়া ডিজিজ, নাম শুনেছো? হোয়াট ইজ মোয়া ডিজিজ? So it is an vascular abnormalities. Okay, কি হয় দিস মোয়া ডিজিজে? এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এলো দুই দিক থেকে, এই মোয়া ডিজিজে কি প্রবলেম হয়? যে এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি স্টেনোসিস থাকে, বুঝলে? এটা কেন বলছি, কেন খুব ইম্পর্টেন্ট, এটা জাপানে মেনলি দেখা যায়, এখান থেকে অনেক এমসিকিউ কোশ্চেন আছে, সেই জন্য বলছি, জেনে রাখো, পরে কাজে লাগবে, ঠিক আছে? তাহলে মোয়ামা ডিজিজে কি হয়? দের ইজ ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল স্টেনোসিস, আইদার পার্সিয়াল অর কমপ্লিট স্টেনোসিস অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে? যখন এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি স্টেনোসিস হলো, তাহলে বাকি যেখানে ভেসেলস গুলো আছে কি হবে? ব্রেনকে তো ব্লাড সাপ্লাই নিতে হবে কোথা থেকে, তাহলে কমিউনিকেটিং একটা কি হবে? অ্যানাস্টোমোসিস তৈরি হবে না নিজেদের মধ্যে। এটাকে বলে কোল্যাটারালস। তোমরা কোল্যাটারালস নাম শুনছো না?
কোল্যাটারালস ডেভেলপ করবে, ঠিক আছে? তাহলে কি হয় ময়াময়া ডিজিজ, কি বললাম? So there will be unilateral or bilateral internal carotid artery stenosis along with formation of collaterals, abnormal collaterals. এই collaterals গুলোর প্রবলেম কি? এরা কিন্তু উইক ভেসেলস, they can easily rupture. এই নতুন ভেসেল গুলো তৈরি হলো, they are weak vessels that can easily rupture. রাপচার হলে কি হবে? হেমোরেজ হতে পারে, ঠিক আছে? তাহলে এই ময়াময়া ডিজিজ পেশেন্ট অনেক সময় হেমোরেজিক সিভিএ নিয়ে আসে, সিজার নিয়ে আসে, ঠিক আছে? তুমি যদি অ্যানজিওগ্রাফি করো, সেরিব্রাল ভেসেলস এর অ্যানজিওগ্রাফি করো, দেখবে ওই একদিকে বা দুদিকে তোমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অক্লুশন হয়ে আছে। তাহলে ব্লাড সাপ্লাই আসছে কোথা থেকে? এই পোস্টেরিয়র সার্কুলেশন থেকে, মেইনলি পোস্টেরিয়র সার্কুলেশন থেকে ব্লাডটা সাপ্লাই হচ্ছে, বুঝলে? এর অনেকগুলো টাইপ হয়, টাইপ 1 2 3 4 5 6। টাইপ 1 এ কি হয়? জাস্ট পার্সিয়াল স্টেনোসিস, সবে শুরু হচ্ছে, পার্সিয়াল স্টেনোসিস। টাইপ 2 কি হবে? partial or complete stenosis along with development of some vessel, some collateral vessels, এটা টাইপ 2। টাইপ 3 তে কি হবে? complete occlusion of the internal carotid with well established vessel, ঠিক আছে? এরকম করতে করতে আমার গ্রেডিং হয়। তারপর কি হবে? যখন আরো সিভিয়ার হবে তখন এই কোলাটারালস গুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তার মানে টাইপ 6 এ কি হবে? occlusion of internal carotid artery plus absence of collaterals, মানে অক্লুশন হয়ে যাবে, ব্লাড সাপ্লাই থাকবে না, ঠিক আছে? তাহলে একে তুমি যদি সিটি স্ক্যান করে, বা সিটি স্ক্যান যেটা বললাম, অ্যানজিওগ্রাফি যদি করো, অ্যানজিওগ্রাফিক ফাইন্ডিংস কি পাবে? একটা তো বললাম ইন্টারনাল ক্যারোটিড অক্লুশন পাবে, আর এইখানে যে ভেসেলস গুলো উঠছে না, দেখতে অনেকটা এরকম লাগে। এটাকে দেখতে কেমন লাগছে? সিগারেটের ধোঁয়া। হ্যাঁ, সো দিস ইজ পাফ অফ স্মোক। এই হচ্ছে তোমার অ্যানজিওগ্রাফিক ফাইন্ডিংস, পাফ অফ স্মোক অ্যাপিয়ারেন্স। এটাকে বলা হয় ময়াময়া ডিজিজ। কেন নাম ময়াময়া হলো? ডিসকভার্ড বাই জাপানিজ। ময়াময়া শব্দের অর্থই হচ্ছে পাফ অফ স্মোক। পাফ অফ স্মোকের জাপানি ভাষায় বললে ময়াময়া, ঠিক আছে? তাহলে ইন্ডিয়াতে হলে ডিজিজটার নাম কি হতো? ধোঁয়া ধোঁয়া ডিজিজ। গুড, এটাই জানতে চাইছিলাম, বুঝলে? ময়াময়া ডিজিজ শর্ট নোট আসতে পারে। আচ্ছা, কিছু কোশ্চেন? আচ্ছা আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্স আছে, যে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি যেটা বললাম, এখানে যে অ্যানোরিজম যদি হয় অনেক সময় পেশেন্টের স্ট্রোক হবে, পেশেন্টের আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং পাবে, সেটা হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি। কেন থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি হয়? কারণ ক্রেনিয়াল নার্ভটা এইখান থেকে অরিজিন করে, ঠিক আছে? থার্ড ক্রেনিয়াল নার্ভটা অ্যানাটমিতে পড়েছো তো? মিড ব্রেন থেকে আসে না? মিড ব্রেনের লোয়ার পার্ট থেকে, তাই তো? হ্যাঁ। তাহলে এইখানের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি, কেন বলছি? মনে করো এটা থার্ড ক্রেনিয়াল নার্ভের একটা ক্রস সেকশন, ঠিক আছে? তুমি দেখো ক্রস সেকশন করে, এটা কালি হচ্ছে না কেন? There are two types of fiber in third cranial nerve, তাই না? কি কি ফাইবার থাকে? একটা হচ্ছে পিউপিলোমোটর ফাইবার, পিউপিলোমোটর ফাইবার, আর এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, হ্যাঁ না? না, ভুল হচ্ছে, এটা হচ্ছে পিউপিলোমোটর, সরি, এটা হচ্ছে মোটর ফাইবার। এই প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে পিউপিলোমোটর ফাইবার। তার মানে থার্ড ক্রেনিয়াল নার্ভের কাজ কি কি পড়েছিল তোমরা? একটা হচ্ছে সাপ্লাই দ্য এক্সট্রা অকুলার মাসেলস,
তো হুইচ মাসেল সাপ্লাইড বাই দিস থার্ড ক্রেনিয়াল নার্ভ? All the extraocular muscles except, so it's all three SO4 LR6, তাই না? এটা তো পড়েছিলে। All the extraocular muscles except SO4 superior oblique by fourth cranial nerve and lateral rectus by, এটা 4 লিখলাম, এটা 6 হবে তো, LR6। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মোটর ফাইবার, এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক বা পিপিলো মোটর ফাইবার। লাইট রিফ্লেক্স পড়েছো, মনে আছে? লাইট রিফ্লেক্স পাথে মনে আছে? পড়েছো তো? হ্যাঁ, তো বলবো নাকি পিপিল লাইট রিফ্লেক্সটা? দুদিক থেকে দুটো আছে না? বাইরে দিক করলেই মনে থাকবে। এরকম একটা ছিল, তাই না? এটা ছিল রেটিনা, অপটিক নার্ভ, কায়াজমা, অপটিক ট্র্যাক, তাই তো? এবার ল্যাটেরাল জেনিকুলেট বডি, অপটিক রেডিয়েশন। এইখান থেকে কিছু ফাইবার গেছিল না ইম্পর্টেন্ট জায়গায়, মনে আছে কি কোথায় গেছিল? সেটা হচ্ছে প্রিটেক্টাল নিউক্লিয়াস, তাই না? প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে কোথায় যাবে? এডিনজাল ওয়েস্টফল নিউক্লিয়াস, এডিনজার ওয়েস্টফল নিউক্লিয়াস, এটা বাইল্যাটারাল সাপ্লাই হয়। আসলে পড়ে নাও, একটু কমপ্লিকেটেড আছে। এখানে বলার হচ্ছে এটাই যে এখানে তোমরা যে যদি অ্যানিউরিজম যদি থাকে, ওই যেটা বললাম পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি যদি অ্যানিউরিজম থাকে, তার ফলে যে মানে টাইপ অফ থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি হবে, সেখানে কিন্তু শুধুই পিপিলো মোটর ফাইবার পালসি হবে। ঠিক আছে? মনে করো এখানে অ্যানিউরিজমটা আছে এরকম জায়গায়, একে কম্প্রেস করছে, তাহলে আগে কোনটা? আগে যে পিপিলো মোটর ফাইবারটা যাবে, তাই না? তার মানে মাসেলস গুলো নড়বে, এক্সট্রাকুলার মাসেলস এর ফাংশন ঠিক থাকবে, কিন্তু লাইট রিফ্লেক্স লস্ট হবে। বুঝা গেল? আচ্ছা, ডায়াবেটিসে কি হয় বলো তো? যখন ডায়াবেটিক নিউরোপ্যাথি পড়বে তোমরা, সেখানে কি টাইপের প্যারালাইসিস হয় থার্ড ক্রেনিয়াল নার্ভে? সেইখানে কিন্তু এই পিপিলো মোটর ফাইবারটা ঠিক থাকে, মাসেল ফাইবার যেগুলো এইগুলো কিন্তু লস্ট হয়। কেন বলো তো? এই যে ভাসা ভ্যাসোরাম যে ব্লাড সাপ্লাই হচ্ছে, এটা যদি অক্লুশন হয়, কারা বেশি এফেক্টেড হবে? ডিফার ফাইবার যারা দূরে আছে, এদের ব্লাড সাপ্লাইটা বেশি কম্প্রোমাইজ হবে, তাই না? এই জন্য তোমার ডায়াবেটিক যখন পড়বে, ডায়াবেটিক নিউরো, সেখানে তোমার এই পিপিলো মোটর ফাইবার ঠিক থাকে ইনিশিয়ালি, আগে মোটর ফাইবার গুলো যায়। বুঝা গেল এই দুটো ডিফারেন্সটা? হ্যাঁ, এটাও জিজ্ঞেস করে পরীক্ষা। Now, what are the etiologies, causes of stroke? Etiologies of ischemic CVA কি হতে পারে? ইসকেমিক সিভিএর ইটিওলজি, এক নম্বর হতে পারে তোমার থ্রম্বোসিস। থ্রম্বোসিস হলো, থ্রম্বোসিস মানে অক্লুশন অফ দা সাপ্লাইং ভেসেল, ঠিক আছে, ডিউ টু থ্রম্বাস ফর্মেশন। সেকেন্ড হচ্ছে এম্বোলিক, এম্বোলিক হতে পারে, ঠিক আছে। এম্বোলিক মানে কি? ডিস্টেন্স সাইটে এম্বোলাস তৈরি ছিল, সেটা এখানে ডিসলস হওয়ার ফলে অবস্ট্রাকশন হলো, ঠিক আছে। থ্রম্বোসিসের কারণ কি কি হতে পারে? এটা হচ্ছে হাইপারটেনশন হতে পারে, ডায়াবেটিস মেলাইট হতে পারে, ঠিক আছে, আর্টেরাইটিস হতে পারে, ইনফ্লামেশন অফ দ্য আর্টারি। এম্বোলিক, এম্বোলিক কোথা থেকে আসবে? মেনলি কার্ডিয়াক কজ আসে এম্বোলিক, ঠিক আছে, মেনলি কার্ডিয়াক, কার্ডিয়াক এন্ড এক্সট্রা কার্ডিয়াক। কার্ডিয়াক কি হতে পারে? কার্ডিয়াক কজ, সাপোজ একটা পেশেন্টের অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন হলো, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন,
সেই ক্ষেত্রে কিন্তু কিছু যে নেক্রোস যে মায়োকার্ডিয়াম তারা কিন্তু ডিসলস হতে পারে, ঠিক আছে? এটাকে বলে মুরাল থ্রম্বাস। তোমার নাম শুনেছো? মুরাল থ্রম্বাস, ঠিক আছে? গিয়ে ওখানে অবস্ট্রাকশন করে দিল, এম্বলিক হল, সিস্টেমিক সার্কুলেশনে চলে গেল। আর কি হতে পারে? কার্ডিয়াক, সাপোজ দ্যাট ইজ কার্ডিয়াক অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া কমনলি কি দেখছি আমরা অ্যারিথমিয়াতে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তাই না? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, সেক্ষেত্রে তোমার থ্রম্বাস ফর্মেশনের চান্স বেড়ে যায়। এই জন্য অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পেশেন্টদের অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি লাগে। ওকে, তাহলে সেখান থেকে থ্রম্বাস হতে পারে, ডিসলস হতে পারে। তাহলে লেফট অ্যাট্রিয়ামে কোনো থ্রম্বাস হলো, সেখান থেকে লেফট ভেন্ট্রিকল হলো, লেফট ভেন্ট্রিকল থেকে চলে গেল সিস্টেমিক সার্কুলেশন, ব্রেনে যেতে পারে, আরো অন্য যেতে পারে, ঠিক আছে? হাতে পায়ে যেতে পারে, মানে ইন্টেস্টাইনে যেতে পারে। ইন্টেস্টাইনে কিন্তু হাই ইন্টেস্টাইন মানে মেসেন্ট্রিক নেক্রোসিস অনেক সময় এরকম পেশেন্টে পাওয়া যায়, বুঝলে? তাহলে অ্যারিথমিয়া বললাম। আচ্ছা, আর কি হতে পারে? আরেকটা হচ্ছে তোমার প্যারাডক্সিক্যাল, প্যারাডক্সিক্যাল এম্বোলাই। প্যারাডক্সিক্যাল এম্বোলাই মানে কি জানো? প্যারাডক্সিক্যাল এম্বোলাই, হোয়াট ইজ প্যারাডক্সিক্যাল এম্বোলাই? কালি হচ্ছে না কেন? প্যারাডক্সিক্যাল মানে হচ্ছে, নরমালি তো এটা তো সিস্টেমিক সার্কুলেশন কালেকশন না, লেফট সাইডের হার্ট ইজ কানেক্টেড টু সিস্টেমিক সার্কুলেশন। তার মানে যদি এই দিকে কোনো থ্রম্বাস থাকে, সাপোজ দ্যার ইজ রাইট সাইডের থ্রম্বাস, সেটা কিভাবে সিস্টেমিক সার্কুলেশন যেতে পারে? সেটা হচ্ছে প্যারাডক্সিক্যাল এম্বোলাই। রাইট সাইডে কোনো থ্রম্বাস থাকে, সেটা কি কোন দিকে যাবে? লাংসে যাবে, লাংসকে পালমোনারি এম্বোলিজম করতে পারে। কিন্তু অনেক সময় কিছু কিছু কারণ আছে যেক্ষেত্রে এই রাইট সাইডের থ্রম্বাস কিন্তু লেফট সাইডে যেতে পারে। কি কারণ হতে পারে? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল সেপ্টাল। কিন্তু নরমালি কি হবে? নরমালি এএসডিভি কোন দিক থেকে কোন দিক থাকে? শান্ট লেফট টু রাইট ও রাইট টু লেফট? লেফট টু রাইট। তাহলে কি লেফট সাইড থেকে রাইট সাইড? তাহলে আসবে কি করে? আমাকে তো রাইট থেকে লেফটে যেতে হবে। যদি পেশেন্টের এএসডি, ভিএসডি বা পিডিএ পেশেন্ট লং টার্মে যদি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন ডেভেলপ করে, তার ফলে সেক্ষেত্রে শান্ট রিভার্সাল হয়, রাইট টু লেফট শান্ট হয়। এটাকে বলা হয় আইসেন-মেঙ্গার সিনড্রোম। পড়বে তোমরা আইসেন-মেঙ্গার সিনড্রোম, ঠিক আছে? তো সে একটা কারণ হয়ে গেল। কমনলি যেটা সেটা হচ্ছে পেটেন্ট ফোরামেন ওভেল। ওকে, স্কল পেটেন্ট ফোরামেন ওভেল, পিএফও, পেটেন্ট ফোরামেন ওভেল। এই যে অস্টিয়াম প্রাইমাম, অস্টিয়াম সেকেন্ডাম তোমরা পড়েছো, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট কিভাবে হয়। সেক্ষেত্রে অনেক সময় মানে ফোরামেন ওভেলটা প্যাটেন্ট থাকে, সবসময় ক্লোজ হয় না, ঠিক আছে? কিন্তু নর্মালি কি বললাম, লেফট সাইডের প্রেসার বেশি থাকে। যদি প্যাটেন্ট ফোরামেন ওভেলও থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্লাড ফ্লো নর্মালি লেফট টু রাইট সাইডেই হবে। তাহলে রাইট সাইডের ক্লটটা গেল কি করে লেফট সাইডে? কি করে যাবে? হ্যাঁ, রাইট সাইডের প্রেসার বাড়বে। কি কারণে বাড়বে? এই পেটেন্ট ফোরামেন ওভেলে এতটা ব্লাড সাপ্লাই হয় না যে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন ডেভেলপ করবে, হবে না। তুমি যখন স্নিজিং করো, কাফিং করো, কি হয়? ইন্টারথোরাসিক প্রেসার বাড়ে, সাডেনলি রাইট সাইডের রাইট অ্যাট্রিয়াল প্রেসার কিন্তু বাড়তে পারে। সো স্নিজিং, কাফিং can dislodge if there is any thrombus in the right atrium towards the left atrium। হয়ে গেল, রাইট থেকে লেফটে যেতে বললি তো হয়ে গেল। এবার লেফট ভেন্ট্রিকলে যাবে, লেফট ভেন্ট্রিকল থেকে সিস্টেমিক সার্কুলেশন। এটা কি বলা হয়? প্যারাডক্সিক্যাল এম্বোলাই। ওকে, বুঝলে? প্যারাডক্সিক্যাল এম্বোলাই রাইট সাইডের থ্রম্বাসটা তোমাকে সিস্টেমিক সার্কুলেশনে নিয়ে যেতে হবে, লাংসটাকে বাইপাস করে। ঠিক আছে। আচ্ছা, এক্সট্রা কার্ডিয়াক কি হতে পারে এম্বোলাই? হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাট এম্বোলাই, তাই না?
ফ্যাট এম্বোলাই হলে কি হবে সেম, কিন্তু ফ্যাট এম্বোলাই তো সিস্টেমিক সার্কুলেশন যাবে না, তাই না? ফ্যাট এম্বোলাইতে যেটা বলছিল বোন ফ্র্যাকচার যদি হয়, বোন ফ্র্যাকচার থেকে যে ফ্যাট এম্বোলাস গুলো হবে সেটা মেইনলি পালমোনারি সার্কুলেশনে যাবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, ঠিক আছে? এক্সট্রা কার্ডিয়াক মধ্যে এখানে কজ আসবে যদি তুমি এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা ওইখান থেকে যদি কোনো প্লাগ ডিসলজ হয়, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যদি কোনো প্লাগ ডিসলজ হয়, সাপোজ এখানে অ্যাথেরোস্ক্লেরোসিস ছিল, কোনো কারণে এই অ্যাথেরোস্ক্লেরোসিসটা ডিসলজ হয়ে গেল, রাপচার হয়ে গেল, প্লাক রাপচার হয়, ঠিক আছে, হয়ে তাহলে ডিস্টালি গিয়ে অবস্ট্রাকশন করতে পারে। এটা হচ্ছে এক্সট্রা কার্ডিয়াক কজ, ঠিক আছে? মেন কারণগুলো বললাম, ঠিক আছে, আরো অনেক আছে, দরকার নেই। আচ্ছা 3 নম্বরে আরেকটা ইম্পর্টেন্ট কারণ যেটা হচ্ছে ভাস্কুলাইটিস, সিস্টেমিক ভাস্কুলাইটিস। পেশেন্ট উইথ এসিলি রিউমাটয়েড আর্থ্রাইটিস ধরে কিন্তু ভাস্কুলাইটিস হয়, সিএনএস ভাস্কুলাইটিস, সেখান থেকে কিন্তু থ্রম্বোসিস হতে পারে, এখন থ্রম্বোসিস হবে হয়ে অবস্ট্রাকশন হবে, হ্যাঁ, এটা ভাস্কুলাইটিসের কাজ আছে। না, হোয়াট আর দ্য চেঞ্জেস আফটার এ স্ট্রোক? ব্রেন প্যারেনকাইমা চেঞ্জেস আফটার এ স্ট্রোক, স্ট্রোক হওয়ার পরে ব্রেন প্যারেন কি চেঞ্জ হয় বলো? সাপোজ একটা ব্লাড সাপ্লাই দেখো, মনে করো এই এরিয়াটাকে সাপ্লাই করছিল, ঠিক আছে, এইখানে কোনো অবস্ট্রাকশন হয়ে গেল, তাহলে কি হবে? এবারে ইসকেমি হবে। তাহলে এই যে এরিয়াগুলোকে সাপ্লাই করছিল সেখানে ব্লাড সাপ্লাই হবে না, ব্লাড সাপ্লাই না হওয়ার জন্য নেক্রোসিস হবে, ঠিক আছে? এই যে ইসকেমিক এরিয়া যেটা আছে এর ইনার পার্টটাকে বলা হয় ইসকেমিক এরিয়া, মানে কোর এরিয়া অফ দ্য ইসকেমিক এরিয়া, ঠিক আছে? আর পেরিফেরাল যে এরিয়াটা হলো এটাকে বলা হয়, তোমরা নাম শুনেছো, পেনাম্ব্রা। সো ইসকেমিক পেনাম্ব্রা তার মানে কি ইনার পার্ট যেটা আছে সেটা তো নেক্রোসিস হয়ে গেল, কিন্তু এর ঠিক সারাউন্ডিং কিছু এরিয়া যেখানে ইসকেমিয়া আছে কিন্তু সেলস আর সার্ভাইভ, স্টিল সার্ভাইভ, যদি তুমি এই সার্কুলেশন রিস্টোর করো ওরা কিন্তু আবার বেঁচে যাবে। তার মানে এইখানে যে সেলস গুলো এদের কাজ কমে গেছে, ওরা কাজ করতে পারছে না, কিন্তু দে আর স্টিল অ্যালাইভ। আর সেন্ট্রাল পার্ট কি হবে? ওরা নেক্রোসিস হয়ে গেছে, এটাকে বলা হয় ইসকেমিক পেনাম্ব্রা, ঠিক আছে? আমাদের যে মেইনলি রিপারফিউশন থেরাপি আমরা দিই তার মেন মোটো কিন্তু হচ্ছে ইসকেমিক পেনাম্ব্রাটাকে বাঁচানো, টু সালভেজ দ্য ইসকেমিক পেনাম্ব্রা। কারণ অলরেডি 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেলে যেটুকু অলরেডি 100% ব্লাড সাপ্লাই কম আছে সেই সেলসগুলো কিন্তু আর ফিরে আসবে না, তাই তো? নর্মালি কি হয় এবারে? ইসকেমিয়া হলো, সাপোজ ইসকেমিয়া হলো, ইসকেমিয়া হলে মেইনলি প্রথমে কি হবে? এটিপি প্রোডাকশন কমে যাবে, অক্সিজেন সাপ্লাই নেই, গ্লুকোজ সাপ্লাই নেই, ব্রেন সেলস গুলো কি হবে? এটিপি প্রোডাকশন কমে যাবে। তো এটিপি প্রোডাকশন কমে গেলে নেক্সট স্টেপে কি হবে? এই যে নিউরোনাল সেলস ছিল, এই যে মেমব্রেন ডিপোলারাইজেশন ছিল সেটা লস্ট হবে, তাই না? মেমব্রেন ফাংশন লস হবে, সো লস অফ মেমব্রেন ফাংশন লস হলে নেক্সট স্টেপে কি হবে? there will be entry of sodium, entry of calcium, sodium potassium entry হবে। নেক্সট স্টেপে কি হবে? যে ইন্ট্রাসেলুলার এনজাইমস ছিল, there will be activation of intracellular enzyme, ওকে? ইন্ট্রাসেলুলার এনজাইম অ্যাক্টিভেশন হলে কি হবে? নেক্রোসিস হবে। এখানে আবার কি হবে? ওয়াটার অ্যাকুমুলেশন হবে, এটা অসমোটিক অ্যাকশন থেকে ওয়াটার অ্যাকুমুলেশন হবে, বুঝা গেল? এই হয় চেঞ্জেস। আরো কিছু যেমন গ্লুটামেট রিলিজ হয়, অনেক সময় গ্লুটামেট রিলিজ হয়, গ্লুটামেট রিলিজ হওয়ার জন্য ক্যালসিয়াম এন্ট্রি আবার হয়, এটা প্রসেস চলতে থাকে।
যার ফলে আলটিমেটলি সেল ডেথ নেক্রোসিস হয়। এটাকে বলা হয় লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। ওকে, কি বলা হয় এটাকে? লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। নেক্রোসিস হলো এক্সট্রা ওয়াটার এলো, সেটা লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস হলো। ঠিক আছে, কি হলো বুঝতে পারছো না? কোশ্চেন আছে কিছু? তাহলে এইখানে ইসকেমিক সিভিতে যে নেক্রোসিস, এটা কি হলো? লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। না দিমাগ কা দহি হয়ে যাবে বলে এই লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। আচ্ছা, তো বলো তো নর্মালি আমাদের ব্রেনের অক্সিজেন কতটা রিকোয়ারমেন্ট লাগে? নর্মাল রিকোয়ারমেন্ট অফ অক্সিজেন অফ ব্রেন টিস্যু, ব্রেন প্যারেনকাইমা, জানো? It is around 3.5 ml per 100 gram of tissue per minute. প্রতি 100 গ্রাম ব্রেন টিস্যুতে 3.5 ml অক্সিজেন লাগে। এরকম জেনে রাখো, এগুলো লাগবে এক্সামে বলতে বললে তো বিশাল কিছু হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে কার্ডিয়াক আউটপুট, লেফট ভেন্ট্রিকুলার যে কার্ডিয়াক আউটপুট হচ্ছে তার কত পার্সেন্ট ব্রেন নেয় জানো? ইয়েস, গুড। 20% অফ কার্ডিয়াক আউটপুট ব্রেনে চলে যায় টু সাপ্লাই দ্য ব্রেন প্যারেনকাইমা। ঠিক আছে, আচ্ছা তোমার নর্মাল অক্সিজেন কনজাম্পশন কত বলো তো, জানো? তুমি যে বসে আছো কতটা অক্সিজেন কনজাম্প করছো? $250 ml পার মিনিট, প্রতি মিনিটে 250 ml। অনেক অক্সিজেন নিচ্ছ, কিন্তু নেচারকে দিচ্ছ কি? কার্বন ডাইঅক্সাইড, তাই তো? ভালো কিছু দিলে না নেচারকে। হ্যাঁ সে তো অবশ্যই, গাছেদের দরকার, কিন্তু গাছে তো অন্য জায়গা থেকেও পায়। যখন মানুষ ছিল না তখন কিন্তু গাছও ছিল, জানো তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নর্মাল ব্লাড ফ্লো কত জানো? সেরিব্রাল ব্লাড ফ্লো, ইট ইজ অ্যারাউন্ড 50 ml per 100 gram per minute। এটা নর্মাল ব্লাড ফ্লো টু দ্য ব্রেন। যদি এই ব্লাড ফ্লোটা লেস দেন 15 ml হয় per 100 gram per minute, there will be কি হবে? ইসকেমিয়া। ঠিক আছে, কত টাইম, টাইম কতক্ষণ ব্রেন সার্ভাইভ করতে পারে ইসকেমিয়া? হ্যাঁ, is only 3 to 8 minutes, 3 to 8 minutes only, average 5 minutes। 5 minutes এর বেশি একটা নিউরোনাল সেল উইদাউট অক্সিজেন বাঁচে না। এইখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে, what is cerebral perfusion pressure জানো? what is cerebral perfusion pressure? Cerebral perfusion pressure is mean arterial pressure minus ICP, intracranial pressure। intracranial pressure মানে CSF pressure, ঠিক আছে? mean arterial pressure যেটা ব্লাড যাচ্ছে তার প্রেসার, আর হচ্ছে তোমার cerebral perfusion pressure। এই cerebral perfusion pressure is maintained around 60 millimeter Hg, normally 50 to 70। তার মানে নর্মালি ব্রেন মেনটেন করে এই পারফিউশন প্রেসারটা। ঠিক আছে, তাহলে কখন পারফিউশন প্রেসার বাড়বে বা কমবে, বা আর কি কি চেঞ্জেস হবে? সাপোজ একটা পেশেন্ট যেটা মেনটেন করছিল হঠাৎ করে সিভিএ হয়ে গেল, কি হবে? ইন্ট্রাপ্যারেনকাইমাল হেমারেজ হলো, সাব অ্যারাকনয়েড হেমারেজ হলো। সাব অ্যারাকনয়েড হেমারেজ হলে কি হবে? আইসিপি বাড়বে। আইসিপি বাড়লে কি হবে? সিপিপি কমবে। তাহলে এটাকে মেনটেন করার জন্য কি করবে?
মেন আর্টেরিয়াল প্রেশার বাড়বে, এই জন্য সিভি স্ট্রোক হওয়ার পরে দেখবে অনেক সময় ব্লাড প্রেশার বেড়ে যায়। যদি লার্জার একটা ইনফাক্ট হয়, বড় স্ট্রোক হলো, অনেক বড় জায়গা ধরে স্ট্রোক হয়ে গেল, ঠিক আছে, এর সারাউন্ডিং একটা ইডিমা হয়, হ্যাঁ, এই ইডিমা হওয়ার জন্য কিন্তু আইসিপি বাড়ে, আইসিপি বাড়বে, তার জন্য এই জন্য স্ট্রোক পেশেন্টদের ব্লাড প্রেশার কিন্তু একটু বেশি পাওয়াটাই স্বাভাবিক। হাইপারটেনশন থেকে স্ট্রোক হলো, স্ট্রোক হওয়ার পরে কিন্তু এই সিপিপি মেনটেন করার জন্য ব্লাড প্রেশার হাই থাকবে, ওই জন্য স্ট্রোক পেশেন্টদের হঠাৎ করে ব্লাড প্রেশার কমানো হয় না, গ্রাজুয়ালি রিডিউস করা। এটাকে বলা হয়, তোমরা পড়েছো, মনরো-কেলিস ডক্ট্রিন, তাই না? মনরো-কেলিস ডক্ট্রিন কি? মনরো-কেলিস ডক্ট্রিন, স্কালটা তো একটা টাইট স্ট্রাকচার না, স্কালের মধ্যে কি আছে? ব্রেন আছে, ব্লাড যাচ্ছে এন্ড সিএসএফ আছে, তাহলে এদের যে একটা এনভায়রনমেন্ট, এটা নর্মাল মেইনটেনেন্সটাই হচ্ছে মনরো-কেলিস ডক্ট্রিন। স্কালটা ফিক্সড, নাও সাডেনলি এই যে বললাম আইসিপি বেড়ে গেল, ব্রেন প্যারেনকাইমা তো চেঞ্জ হবে না, ব্রেন প্যারেনকাইমা ঠিক, তাহলে কি করতে হবে? আইসিপি বেড়ে গেলে টু মেনটেন দা সিপিপি তোমাকে মেন আর্টেরিয়াল প্রেশার বাড়াতে হবে, এটাই হচ্ছে মনরো-কেলিস ডক্ট্রিন। নর্মাল হোমিওস্ট্যাসিস বাড়াতে গেলে তোমাকে কি করতে হবে? ওকে, কি বোর লাগছে? ক্লিনিক্যাল ফিচার্স কি কি পাবে স্ট্রোকে? ইট ডিপেন্ডস অন সাইট অফ স্ট্রোক, তাই না? কোন জায়গায় স্ট্রোক হয়েছে, কোন জায়গায় ব্লাড সাপ্লাই প্রবলেম, তার উপর ডিপেন্ড করে সিমটমস হবে, প্রচুর আছে, তোমরা পড়ে নেবে। কি কি ইম্পর্টেন্ট হয়? একটা হচ্ছে উইকনেস, তাই তো, মোস্ট ইম্পর্টেন্ট উইকনেস। আর কি হবে? অ্যাফেসিয়া, ইয়েস, স্লারিং অফ স্পিচ, উইকনেস হয়ে গেল, স্লারিং অফ স্পিচ। আর কি হতে পারে? সিজার, সিজার হতে পারে। ডিক্রিজ লেভেল অফ কনসাসনেস, ঠিক আছে। তোমরা এখান থেকে উইকনেসটা করবে, ডিফারেন্ট টাইপস অফ উইকনেস অনেকগুলো আছে, হেমিপ্যারেসিস, হেমিপ্লেজিয়া, কোয়াড্রিপ্যারেসিস, কোয়াড্রিপ্লেজিয়া, মোনোপ্যারেসিস, মোনোপ্লেজিয়া, ঠিক আছে। অ্যাফেসিয়াতে পড়বে ডিফারেন্ট টাইপস অফ অ্যাফেসিয়া, ব্রোকাস অ্যাফেসিয়া, ওয়ার্নিক্স অ্যাফেসিয়া, পড়েছো না? ব্রোকাস অ্যাফেসিয়া কখন হয়, ওয়ার্নিক্স অ্যাফেসিয়া কি কারণে হয়? হ্যাঁ, সিজার হতে পারে, ডিক্রিজ লেভেল অফ কনসাসনেস হতে পারে। ওকে, আচ্ছা, ডায়াগনোসিস কিভাবে করবে? হাউ টু ডায়াগনোস? সো ডায়াগনোসিস একটা তো ক্লিনিক্যাল ফিচার্স হলো, নেক্সট কনফার্ম কিভাবে করবে স্ট্রোক হয়েছে, পেশেন্ট একটা লেফট সাইডে উইকনেস নিয়ে এলো, কি করবে নেক্সট স্টেপ? সিটি স্ক্যান করতে হবে, ইমেজিং স্টাডি করতে হবে, ঠিক আছে। ইমেজিং স্টাডি, ইমেজিং এর মধ্যে যেটা কমনলি করা হয় সিটি স্ক্যান, সিটি ব্রেন, আর কি করা হয়? সিটি ব্রেন ছাড়া এমআরআই করতে পারো, পেট স্ক্যান করতে পারো, ঠিক আছে। তো সিটি স্ক্যানে কি আসবে? সিটি স্ক্যানে কি ফিচার্স পাবে স্ট্রোক হলে? একটা পেতে ওরা হাইপোডেন্স, একটা হয় হাইপারডেন্স, ঠিক আছে। হাইপোডেন্স একটা ব্ল্যাকিশ টাইপের আসবে, তার মানে ইসকিমিয়াতে হাইপোডেন্স আসে, হাইপোডেন্স ইন ইসকিমিক এন্ড হাইপারডেন্স যদি ব্লাড থাকে, ইন্টারসেরিব্রাল হেমারেজ একটা হাইপারডেন্স আসবে। তোমরা দেখেছো সিটি স্ক্যান প্লেট দেখেছো তো? হাইপোডেন্স, হাইপারডেন্স বুঝতে পারবে। হোয়াইটিসটা হলো তোমার আইসিএইচ, হাইপারডেন্স, ঠিক আছে। আচ্ছা, এমআরআই করতে পারে, এমআরআই এর অনেকগুলো টাইপ আছে, একটা ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে ডিডব্লিউ এমআরআই,
ডিফিউশন ওয়েটেড এমআরআই। এই ডিফিউশন ওয়েটেড এমআরআই কখন করা হয়? আচ্ছা, একটা পেশেন্ট সাপোজ একটা লেফট সাইডে উইকনেস অ্যান্ড স্লারিং অফ স্পিচ নিয়ে এলো। দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে থ্রম্বোসিস হতে পারে, মানে ইসকিমিক সিভিএ হতে পারে, আর একটা হতে পারে ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক। পড়েছো ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক? এই ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক আর সিভিএ এর মধ্যে কি ডিফারেন্স? ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক একদম মাইনর ফর্ম বা মিনি স্ট্রোক বলা হয়, মিনি স্ট্রোক, মাইনর ফর্ম অফ স্ট্রোক, শর্ট লাস্টিং, ইউজুয়ালি মিনিটস টু আওয়ার থাকবে, বেশিক্ষণ থাকবে না, and resolve spontaneously within 24 hours। 24 ঘন্টার মধ্যে কমপ্লিট রিজলিউশন হবে। এটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক। ঠিক আছে? অনেক সময় মাইনর কোনো থ্রম্বাই চলে গেল সেরিব্রাল সার্কুলেশন, গিয়ে থ্রম্বোসিস করলো, গিয়ে ওটা আবার লিকুইফ্যাকশন হয়ে গেল। ইন্টারনাল তো সবসময় অ্যান্টি থ্রম্বোসিস প্রসেস চলছে, থ্রম্বাস হলো কিন্তু স্যার ডিজলভ হয়ে গেল, বেশিক্ষণ লাস্টিং হলো না, 2 মিনিটস 3 মিনিটস থাকলো আবার ডিজলভ হয়ে গেল। সেক্ষেত্রে এটাই হয় তোমার ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক। ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক হলে পেশেন্টের মিনি স্ট্রোক মানে মাইনর স্ট্রোক হবে। এর একটা অ্যাসেসমেন্ট আছে, জেনে রাখো। অ্যাসেসমেন্ট ইন মিনি স্ট্রোক, ইট ইজ কল্ড ফার্স্ট অ্যাসেসমেন্ট। ফেসিয়াল ড্রুপিং, arm weakness, slurring of speech, একটা পেশেন্টের হালকা একটা ঝিনঝিন ভাব এলো হাতে। অনেক পেশেন্ট বলে যে হঠাৎ করে হাতটা ঝিনঝিন ভাব এলো বা হালকা কতটা জড়িয়ে গেল, দিয়ে আবার কিছুক্ষণ পর ঠিক 10 মিনিট 15 মিনিট পর আবার ঠিক হয়ে গেল। যখন এমার্জেন্সি ডিউটি করবে এরকম হিস্ট্রি পাবে পেশেন্টের। ঠিক আছে? সেইগুলো হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক। ঠিক আছে? সো ফেসিয়াল ড্রুপিং থাকবে, আর্ম উইকনেস থাকবে, স্লারিং অফ স্পিচ থাকবে। তাহলে এই পেশেন্টগুলোকে কি করবে? হসপিটাল নিয়ে যাবে তো? সো ইটস টাইম টু কল 911, তাই তো? ইমার্জেন্সি নাম্বার, তাই তো? 911। এটা হচ্ছে ফার্স্ট অ্যাসেসমেন্ট। সো ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাকে তোমাকে কি করতে হবে? পেশেন্টকে হিস্ট্রি নিলে এরকম সিটি স্ক্যান করে দেখতে হবে কোনো ফিচার্স আছে কিনা। ইউজুয়ালি ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাকে কোনো কিছুই পাবে না, হাইপারটেন্স কিছুই পাবে না, নর্মাল থাকবে সিটি স্ক্যান। হ্যাঁ, টাইম টু কল মানে পেশেন্টটাকে কল করতে হবে 911। হ্যাঁ, ওই হলো আর কি। ওরাই তো করেছে ফার্স্ট অ্যাসেসমেন্ট, ওদের 911 দিয়েছে, মানে পেশেন্টকে হসপিটাল নিয়ে যেতে হবে, এটাই বলার। তো ওরা ফার্স্ট অ্যাসেসমেন্ট আর এক জায়গায় পড়েছো, মনে আছে বলো তো? ফার্স্ট অ্যাসেসমেন্ট আর একটা জায়গায় ফার্স্ট অ্যাসেসমেন্ট আছে, তো জেনে রাখো। focal assessment of sonographically in patient with trauma or polytrauma, মানে ফোকাল সোনোগ্রাফিক অ্যাসেসমেন্ট ইন ট্রমা, এটাকে বলে ফার্স্ট অ্যাসেসমেন্ট। কোনো ট্রমা পেশেন্ট যখন এমার্জেন্সিতে আসে, একটা অ্যাবডোমিনালে কুইক আল্ট্রাসাউন্ড করা হয়। কুইক আল্ট্রাসাউন্ড, লিভার ঠিক আছে কিনা, কিডনি ঠিক আছে কিনা, হার্টে পেরিকার্ডাল ফ্লুইড আছে কিনা, প্লুরাল এফিউশন আছে কিনা, ব্লাডার ঠিক আছে কিনা, কিডনিতে কোনো রাপচার হচ্ছে কিনা, স্প্লিন ঠিক আছে কিনা, এই কুইক একটা ইউএসজি করা হয় ইন ট্রমা পেশেন্ট, এটাকে বলে ফার্স্ট অ্যাসেসমেন্ট। তাহলে ফার্স্ট দু জায়গায় আছে, মনে থাকবে। So first sonographic assessment in trauma. আচ্ছা, ডিডব্লিউ এমআরআই কেন বলছিলাম? ডিডব্লিউ এমআরআই কখন করবে? এই যে একটা স্ট্রোক হলো, পেশেন্টের উইকনেস নিয়ে এলো, সিটি স্ক্যান করলে, সিটি স্ক্যানটা কিন্তু অনেক ক্ষেত্রে নর্মাল থাকতে পারে, দো ইট ইজ 24 ঘন্টা হয়ে গেল প্রায় বা 12 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু পেশেন্টের সিটি স্ক্যান নর্মাল থাকতে পারে। তখন তোমাকে এমআরআই করতে হয়, ডিডব্লিউ এমআরআই করে এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়।
তার মানে অনেক ক্ষেত্রে যখন স্ট্রোক হয় সিটি স্ক্যান যে ফিচার্স গুলো আসছে এটা আসতে কিন্তু 12 থেকে 24 ঘন্টা টাইম লাগে। ইট টেকস অ্যারাউন্ড 12 to 24 hours টু ডেভেলপ দ্য সিটি ফাইন্ডিং অর সিটি ফিচার্স, হাইপোটেন্স না হাইপারটেন্স। ওটা তো ট্রমা পেশেন্টের আল্ট্রাসাউন্ড হলো, এটা আমি সিবিএ বলছি। সিবিএ পেশেন্ট অনেক সময় সিটি স্ক্যান ব্রেন করলে স্ট্রোক নিয়ে এলো কিন্তু কিছু পেলে না, নর্মাল আছে, হতে পারে অনেক সময়। এই জন্য অনেক সময় রিপিট সিটি স্ক্যান করা আফটার 24 আওয়ার্স। ঠিক আছে, তাহলে পেশেন্টের ফিচার্স আছে, উইকনেস পারসিস্ট করছে কিন্তু সিটি স্ক্যান নর্মাল, ইউ হ্যাভ টু রিপিট সিটি স্ক্যান। রিপিট সিটি স্ক্যান করলে আফটার 24 আওয়ার্সে তুমি পেতে পারো। সঙ্গে সঙ্গে যে চেঞ্জগুলো বললাম, নেক্রোসিস হবে, ইডিমা হবে, একটা সোয়েলিং হবে, এগুলোর জন্য টাইম লাগে, সঙ্গে সঙ্গে তো হবে না। সেলটা মরে গেল এক্ষুনি, কিন্তু এটা বাকি চেঞ্জ আসতে 5 ঘন্টা, 6 ঘন্টা, কারো 12 ঘন্টা, কারো 24 ঘন্টা লাগতে পারে। এই জন্য সিটি ফাইন্ডিং আসতে অনেক সময় 12 to 24 আওয়ার্স টাইম লাগে। মানে ইনিশিয়াল সিটি স্ক্যান করলে নর্মাল, তাহলে বলে দেবে সিটি স্ট্রোক হয়নি না, ইউ হ্যাভ টু রিপিট দ্য সিটি স্ক্যান আফটার 24 আওয়ার্স। না, ওরকম কোনো ব্যাপার নেই। অটোপসি পেশেন্টের সিটি স্ক্যান করবে কেন? ওটা তো মানে কাটাই তো হয়, ব্রেন খুলে দেখা হয় কোথাও হয়েছে কিনা। তাহলে ডায়াগনোসিস কি বলে, একটা ক্লিনিক্যাল ফিচার্স হলো আর ইমেজিং স্টাডি। ঠিক আছে, পেশেন্টের ম্যানেজমেন্ট, চলো ম্যানেজমেন্ট শর্ট করে বলে দিই। ম্যানেজ কিভাবে করবে একটা স্ট্রোক পেশেন্ট হলো? সো ম্যানেজমেন্টে ফার্স্ট হবে তোমাকে অ্যাডমিশন করতে হবে, তাই না? অবভিয়াসলি অ্যাডমিশন করে কি করবে? ইয়েস, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এই তিনটা দেখবে। এয়ারওয়ে প্যাটেন্ট আছে কিনা, ঠিক আছে, কোনো অবস্ট্রাকশন আছে কিনা, টাং ফলিং হচ্ছে কিনা, এগুলো দেখতে হবে। এয়ারওয়ে, ব্রিদিং মানে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, ব্রিদিং ঠিক আছে কিনা, রেসপিরেটরি রেট ঠিক আছে কিনা, হ্যাঁ, অক্সিজেন লেভেল তোমাকে চেক করতে হবে, SpO2 কত, যদি SpO2 কম থাকে তোমাকে অক্সিজেন দিতে হবে। ঠিক আছে, সার্কুলেশন দেখতে হবে, সার্কুলেশনে ব্লাড প্রেশার দেখবে, ব্লাড প্রেশার যদি মেনটেন না হয় তোমাকে, যদি সাপোজ ব্লাড প্রেশার খুব কমে গেল কোনো কারণে, তাহলে তোমাকে ব্লাড প্রেশার মেনটেন করতে হবে, কারণ সিপিপি মেনটেন করতে হবে, সেরিব্রাল পারফিউশন প্রেশার মেনটেন করতে হবে। খুব হাইপোটেনশন যদি থাকে কোনো কারণে, তাহলে পেশেন্টের আর বাঁচানো যাবে না, ব্রেনটা যেটা গেছে ওটা আর বাঁচানো যাবে না, ফেরানো যাবে না। ইসকেমিক যে পেনাম্বরা বলছিলাম সেটা কিন্তু সার্ভাইভ করানো যাবে না। বিপি যদি খুব হাই থাকে, যদি সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দ্যান 200 হয়, এটাকে কমাতে হবে। খুব হাইপার টেনশনও রাখা যাবে না। আমাদের টার্গেট হচ্ছে যে সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ অ্যারাউন্ড 160 to 180 ইমিডিয়েটলি আফটার স্ট্রোক। ঠিক আছে, এই অ্যারাউন্ড 160 রাখা হয়। খুব কম থাকলে কিন্তু ওই সিপিপি কমে যাবে। ঠিক আছে, তাহলে হাইপার টেনশন যদি খুব থাকে কিভাবে কমাবে, কি মেডিসিন দেবে, কি মেডিসিন কমনলি ইউজ করা হয়? হ্যাঁ, ইয়েস, ল্যাবেটোলল ইনজেকশন, ল্যাবেটোলল দেওয়া হয়। ডোজ কত? 20 mg। 20 mg। ওকে, আচ্ছা, স্পেসিফিক ট্রিটমেন্ট বা মেন ট্রিটমেন্ট বলতে পারো। কি দেওয়া হয়? তোমরা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন পড়েছো, সেখানে মেন ট্রিটমেন্ট কি ছিল? রিপারফিউশন। কিভাবে করা? একটা আইভি থ্রম্বোলাইসিস বা প্রাইমারি পিসিআই থ্রম্বোলাইসিস করা হতো। হ্যাঁ, থ্রম্বোলাইসিস, এই থ্রম্বোলাইসিস করতে হবে। এখানে কিন্তু থ্রম্বোলাইসিস আসবে। ওকে, তাহলে সে টাইমটা কতক্ষণের মধ্যে আসলে থ্রম্বোলাইসিস করবে? হার্টের ক্ষেত্রে পড়েছো তো, কার্ডিয়াক মাসেলসের ক্ষেত্রে কতক্ষণে করায় থ্রম্বোলাইসিস? ভুলে গেলে? 6 আওয়ার্স। 6 আওয়ার্সে কার্ডিয়াক মাসেলসের জন্য, কিন্তু এইখানে টাইম হচ্ছে 4.5 আওয়ার্স। কেউ বলে 3 ঘন্টা, কেউ বলে 4.5 ঘন্টা। সো 4.5 আওয়ার্স ইজ আ গোল্ডেন পিরিয়ড। যদি পেশেন্টের সিমটম অনসেট টু দ্য এমার্জেন্সি 4.5 ঘন্টার মধ্যে, তবে কিন্তু থ্রম্বোলাইসিস করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? 6 ঘন্টা হয়ে গেল, 8 ঘন্টা হয়ে গেল, আর করে লাভ আছে? হবে না, অনেকক্ষণ পেরিয়ে গেছে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাট উইদিন 4.5 আওয়ার্স, এটাকে গোল্ডেন পিরিয়ড বলা হয়। ঠিক আছে, কি দেওয়া হয় থ্রম্বোলাইসিসে? থ্রম্বোলাইটিক এজেন্টস কি ইউজ করা হয়? কি নাম জানো? অল্টিপ্লেস, নাম শুনেছো না? রেটিপ্লেস, আর কি আছে? টেনেকটিপ্লেস,
ডেসমোটিপ্লেস কোনটা কমনলি ইউজ করা বা কোনটার লাইসেন্স দেওয়া হচ্ছে ইউজ করার জন্য? অল্টিপ্লেস। ডোজ কি করা হয়? ডোজ কত আছে? 0.9 মিলিগ্রাম পার কেজি। এটা হচ্ছে টোটাল ডোজ, 0.9 মিলিগ্রাম পার কেজি। ম্যাক্সিমাম কত দিতে পারো? ম্যাক্সিমাম ডোজ ইজ 90 মিলিগ্রাম, মানে 0.9 মিলিগ্রাম পার কেজি, ম্যাক্সিমাম 90 মিলিগ্রাম। কিভাবে দেওয়া হয়? 10% IV bolus, remaining 90% infusion over 30 minutes, 30 to 45 minutes। বুঝলে ব্যাপারটা? টোটাল ডোজ ক্যালকুলেট করলে পেশেন্টের বডি ওয়েট দেখে কতটা আসছে। যদি সাপোজ 50 কেজি বডি ওয়েট হয়, কতটা লাগবে? 50 কেজি পেশেন্টের বডি ওয়েট, 45 মিলিগ্রাম, তাহলে 4.5 10% IV বোলাস দেবে, বাকি রেস্টটা ইনফিউশন দেবে ওভার 30 মিনিটস। এটা থ্রম্বোলাইসিস। ঠিক আছে? তো থ্রম্বোলাইসিস তাহলে কি, তোমাকে তাহলে সাইড এফেক্ট জানতে হবে। কি কি সাইড এফেক্ট হতে পারে থ্রম্বোলাইসিস করার পরে? কি হতে পারে অ্যাডভার্স এফেক্ট? ব্লিডিং ইজ দ্য মোস্ট কমন। ঠিক আছে, ব্লিডিং হতে পারে। আর কি হতে পারে? অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। খুব হয় অ্যালার্জিক রিয়াকশন। আগে হতো স্ট্রেপ্টোকাইনেস যখন খুব ইউজ করতো তখন খুব হতো, মানে হাইপোটেনশন প্রায় পেশেন্টের ডেভেলপ করতো। ওই জন্য একদিকে স্ট্রেপ্টোকাইনেস আর একদিকে আইভি ফ্লুইড দিয়ে স্ট্রেপ্টোকাইনেস যাবে। হঠাৎ করে সাডেন হাইপোটেনশন হবে, খুব অ্যালার্জিক রিয়াকশন হবে, হাইপোটেনশন হবে। এদের ক্ষেত্রে কম, এটা রিকম্বিনেন্ট, এটা হচ্ছে আরটিপিএ। দে আর আরটিপিএ, তার মানে রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এদের ক্ষেত্রে কিন্তু ওই অ্যালার্জিক রিয়াকশনটা কম, কিন্তু ব্লিডিং রিস্ক তো আছে। স্ট্রেপ্টোকাইনেসের থেকে কম, কিন্তু দ্যার ইজ ব্লিডিং রিস্ক। ঠিক আছে? তো ব্লিডিং কোথায় বেশি হতে পারে? মোস্ট কমন সাইট অফ ব্লিড ইজ ICH, ইন্টারসেরিব্রাল হেমারেজ। ঠিক আছে? আর কোথায় হতে পারে? গ্যাস্ট্রোইন্টেস্টাইন হতে পারে, জিআই ট্র্যাক্টে ব্লিডিং হতে পারে, এন্ড স্কিনি হতে পারে, সাবকিউটেনিয়াস একাইমোসিস, বড় বড় চাকা চাকা গায়ে বেরিয়ে গেল, এটা হতে পারে। সো দিস আর দ্য কমন সাইড এফেক্ট। ব্লিডিং ইজ দ্য মোস্ট কমন ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে মোস্ট কমন সাইড ফর হেমারেজ ইজ অ্যাগেন ইন্টারসেরিব্রাল হেমারেজ। তুমি রাস্তা খুলতে চাইলে কিন্তু অন্যদিকে ব্লিডিং হয়ে গেল, আরো খারাপ হয়ে গেল পেশেন্ট, কিছু করার নেই। ঠিক আছে? আর এর কিছু কন্ট্রাইন্ডিকেশনস আছে, কোন কোন পেশেন্টকে তুমি দেবে না, তাই তো? যদি এজ পেশেন্টের মোর দ্যান 80 হয়, 80 বছর উপর ইউজ করা হয় না। যদি খুব হাইপার টেনশন থাকে, মনে করো সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দ্যান 220 বা 210, আগে প্রেশারটা কমাও, ব্লাড প্রেশার কমাও, তারপর দাও। কিন্তু এই অবস্থা দিলে ওই ব্লিডিং রিস্ক বেড়ে যাবে। ঠিক আছে? আর কোথাও দিতে পারবে না তুমি? যদি পেশেন্টের পাস্ট হিস্ট্রি থাকে, পাস্ট হিস্ট্রি অফ ICH, আগে ইন্টারসেরিব্রাল হেমারেজ হয়েছিল, এখন ইসকেমিক সিভি নিয়ে আসছে, যদি তুমি হিস্ট্রি পাও সেখানে দেবে না, তাহলে এটা বেশি চান্স অফ ব্লিডিং। আর এটা তো প্রেগনেন্সি তো আছেই একটা। এটুকু বলতে পারো তো গোল্ডেন পিরিয়ড কত বললাম? তাহলে 4.5 আওয়ার্স। ঠিক আছে? তো কারাই প্রথম 4.5 আওয়ার্স বার করেছিল? এমনি তো আসেনি, নিশ্চয়ই কিছু স্টাডি হয়েছে, তাই না? একটা হচ্ছে NINDA স্টাডি, তোমরা পড়বে, দেখবে বইতে আছে, একটু বলে দে শুনে না। In 1995 এরা বললো যে না, আপ টু 3 আওয়ার্স, 3 আওয়ার্স ইজ দ্য গোল্ডেন পিরিয়ড। 3 ঘন্টার পরে দিয়ে কিছু লাভ হয় না। ঠিক আছে? NINDA ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিজিজ অ্যান্ড স্ট্রোক, NINDS। ঠিক আছে? এরপরে কে এলো? এরপর এলো ASA and ESO। Who are ASA and who is ESO? American Stroke Association and European Stroke Organization। এরা একটু বড় সরনের লোক, আমেরিকান, ইউরোপিয়ান। এরা বলছে না, আমরা মানছি না। এরাই বললো যে না, এটাকে 4.5 ঘন্টা পর্যন্ত দেওয়া যাবে, 4.5 আওয়ার।
এই জন্য ইন্টারন্যাশনালি হয়ে গেল 4.5 আওয়ার্স। কিন্তু মেন হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। পেশেন্ট 1 ঘন্টা পরে এলো, তুই ওয়েট করবি যে একটু ওয়েট করি না, 4.5 ঘন্টা টাইম আছে? না, নেভার। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ডায়াগনোসিস হওয়ার হলো, সিটি স্ক্যান করলি, রাইট এমসিএ টেরিটরি ইনফার্ক্ট, বিশাল বড় স্ট্রোক, ইউ হ্যাভ টু থ্রম্বোলাইজ, নাহলে পেশেন্ট তো পার্মানেন্ট ড্যামেজ থেকে যাবে না। যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তোকে থ্রম্বোলাইসিস করতে হবে। আরো ছোট ছোট অনেক কিছু ছিল, তোদের তো আর কিছু, এইটুকু বললেই অনেক। এটুকু মনে থাকবে তো? বাকিটা পড়ে নি, যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করিস, ঠিক আছে? আর একটা ক্লাস নেবো, বাকি স্ট্রোক গুলো আবার বলে দেবো। ইন্টারসেরিব্রাল হেমারেজ, সাব আরাকনয়েড হেমারেজ। সাব আরাকনয়েড হেমারেজ কিন্তু কোশ্চেন আসে ওদের এক্সামে।